রাজা, আফিয়া, তোমরা কি আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি বাবা, ভালো। কিন্তু একটু ঠান্ডাটা যাচ্ছেই না, ঠান্ডাটা লেগে গেছে। তোমরাই তো দেখি যে যে কয়জন রেগুলার একটু ক্লাস করছো তারাই, আর তো অন্য কাউকে অতিরিক্ত, আর যারা স্টুডেন্ট আছে তারা তো ওভাবে না, অনলাইন ক্লাসগুলো করছে না। ওরা শীতের ছুটি কাটাচ্ছে। আরো কত ছুটি লাগবে বলো? আর লাগবে না ম্যাম। ছুটি কাটাইতে কাটাইতে তো মনে করো যে অস্থির হয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বলছি যে তোমরা যারা আছো ওরা আস্তে আস্তে করবে। আমরা গত ক্লাসে কি করেছিলাম? পল্লী সাহিত্য, তাই তো? তো জি পল্লী সাহিত্য ক্লাসের যে আমি তোমাদেরকে শব্দার্থ টিকাগুলি রেডি করতে বলেছিলাম, তোমরা কি সেটা করেছো? ম্যাম, গতদিন ক্লাস নিছেন? অফকোর্স, নিব না কেন, না রুটিনে। আমরা না না আমরা আমরা তো অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছি, তো সেই জন্য ওই যে বলতেছি। অনেকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এসেই ক্লাসটা করছে, যদিও একটু কম ও ছিল। অনেকেই মানে করে নাই আর কি। গতকালকের ক্লাসটাতে কম জনকে পাইছি তোমাদের। হ্যাঁ, ওই জন্যই ম্যাম। তো তাহলে পল্লী সাহিত্য আমার কি আর ইয়ে করার দরকার আছে? আমি পুরোটাই একদম পুঙ্খানুপুঙ্খ সুন্দর করে A to Z বলে দিয়েছি। জাস্ট খালি তোমাদের যে শব্দার্থ এবং টিকাগুলি ছিল, সেই শব্দার্থ এবং টিকাগুলি তোমরা যদি বাসায় পড়ে নাও কোনো সমস্যা হবে না, যারা আমার ক্লাসে অংশগ্রহণ করছো। হ্যাঁ ম্যাম, তোমরা যারা এখানে আছো অনেকে তো। তারা কি গতকালকের ক্লাসে কেউ ছিলা? আফিয়া ছিলা, রাফিয়া, তাহিরা? জি ম্যাম। ম্যাম, আমি ছিলাম। আচ্ছা, তাহলে কি কোনো সমস্যা আছে বাবা? ওটা কি আমার ওই না ম্যাম, শব্দ, না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, শব্দার্থ টিকাগুলি নিয়ে কি আমার আবার আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করো? না, লাগবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি পরবর্তী তোমাদের সিলেবাস দেখো। পরবর্তী যে প্রবন্ধটা আছে সেটা হলো পয়লা বৈশাখ, কবির চৌধুরীর লেখা। কবির চৌধুরীর পয়লা বৈশাখ। তোমরা সবাই বের করো, আগে বের করা হলে আমাকে বলো। কারণ অনেকেই পড়া খুঁজে পেতে তোমাদের দেরি হচ্ছে, বলে ম্যাম কত পৃষ্ঠা কত পৃষ্ঠা। 116 পেজ ম্যাম। পেয়েছো? জি জি ম্যাম। জি। আচ্ছা, ঠিক আছে। দেখো, পয়লা বৈশাখ আমরা তো সবাই জানি যে বৈশাখ মাসের প্রথম দিনকে কি বলা হয়? পয়লা বৈশাখ বলা হয়, তাই না? তো এই পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু সেই আবহমান কাল থেকে, সুপ্রাচীন কাল থেকে, বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের জীবনের সাথে কিন্তু এই পয়লা বৈশাখটা অত্যন্ত কি মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই বাঙালির জীবনে। বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এটা কি সম্পৃক্ত। তো এই পয়লা বৈশাখ কে লিখেছেন? কবির চৌধুরী। তোমরা আশা করি কবির চৌধুরীর নাম জানো। ইনি কিন্তু একজন জাতীয় অধ্যাপক এবং অত্যন্ত কি মেধাবী একজন কি প্রাবন্ধিক বলো, শিক্ষাবিদ বলো কিংবা অধ্যাপক বলো, তিনি কিন্তু সবকিছুই। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেরকম অনেক বিশিষ্ট একজন মানে ব্যক্তি ছিলেন, আমরা কিন্তু এই কবির চৌধুরীর ক্ষেত্রেও ওরকমই দেখতে পাচ্ছি যে উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ ছিলেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনি হলো প্রাবন্ধিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন এবং অনুবাদক ছিলেন। অনেক ইংরেজি কবির লেখা তিনি কি করেছেন? অনুবাদ করেছিলেন। আর আমাদের যে বুদ্ধিজীবী ছিল মনির চৌধুরীর কবর নাটক তোমরা পড়েছো? মনির চৌধুরীর কবর নাটক পড়বে। এটা কিন্তু এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে আগে ছিল, আমরা যখন পড়েছি তখন ছিল, এখন আর নেই। তো এই মনির চৌধুরী কিন্তু কি ছিল? এই কবির চৌধুরীর ছোট ভাই ছিল। তো এই কবির চৌধুরী হলো, পুরো নাম হলো আবুল কালাম মোহাম্মদ কবির। আবুল কালাম মোহাম্মদ কবির। আর ওনার
মানে এখানে লেখক হিসেবে উনি পরিচিত হলো কবির চৌধুরী। আর খান বাড়ির ছেলে বলছে মুন্সি বাড়ি যেটাকে বলা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবির চৌধুরী 1923 সালের 9 ফেব্রুয়ারি কোথায় জন্মগ্রহণ করেছেন? ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন। আর তার পিতার নাম কি ছিল? বলা আছে যে এখানে হলো পিতা আব্দুল হালিম চৌধুরী। কিন্তু দেখবে যে আরো একটু ধরে নাও বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বই কিংবা হচ্ছে তোমার যেগুলো উইকিপিডিয়াতে দেওয়া আছে সেগুলোতে বলা আছে যে তার পিতা হলো খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী, মানে কি একজন সম্ভ্রান্ত পরিবারের কি ছিলেন? সন্তান ছিলেন। আর ওনার মাতার নাম ছিল আফিয়া বেগম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবির চৌধুরী 1938 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেছেন, যেটাকে এসএসসি বলা হয়। আর 1940 ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তো এই ইন্টারমিডিয়েট তিনি কিন্তু কি করেছেন? চতুর্থ স্থান অধিকার করেছেন। হ্যাঁ, এটা কোন সাবজেক্ট? কে তুমি? জিহাদ? বাংলা প্রথম পত্র। তো আমি তো বাংলা হ্যাঁ। তুমি বাংলা প্রথম কয় নাম্বার মানে অধ্যায়, কোন অধ্যায়? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ 116 পেজ ভাইয়া, 116 পেজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার কি, যে উনি আসলে ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন। পরবর্তীতে তিনি কি করেছেন? ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন এবং 1944 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আবার যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আছে বা মিনেসোটা বিশ্ববিদ্যালয় আছে সেখানেও কিন্তু তিনি পড়াশোনা করেছেন। কিসের উপরে পড়াশোনা করেছেন? লোক প্রশাসনের উপরে তিনি বিশেষ ডিগ্রি নিয়েছেন। তারপরে কি উনি আমাদের এই মনে করো যে ঢাকায় তিনি এসে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন এবং বাংলা একাডেমির তিনি একজন পরিচালক ছিলেন। তারপরে তিনি জাতীয় অধ্যাপকে ভূষিত হয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। আর তার মধ্যে একটা প্রগতিশীলতা ছিল। তিনি অত্যন্ত সংস্কৃতি মনা ছিলেন। তিনি অসাম্প্রদায়িকতার মনে করো যে বিষয়টা তিনি মানে সবসময় চিন্তা করেছেন যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হই না কেন, যার যার ধর্মে সে বিশ্বাসী, যার যার ধর্ম সে তার জায়গা থেকে পালন করব, কিন্তু যদি কোনো উৎসব কোনো সংস্কৃতি কিংবা মানুষের জীবনধারায় যেগুলো আসলে জড়িত সেগুলোর মধ্যে আসলে এরকম ধর্ম বর্ণ নিয়ে কোনো কি ভেদাভেদ রাখার কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করেছেন এবং এগুলো নিয়েই তিনি সংগ্রাম করেছেন। যে হিন্দু বলেই সে তার উৎসব মনে করো যে পালন করবে, মুসলিম বলে সে তার উৎসবে যোগদান করতে পারবে না, বা বাংলা নববর্ষ উৎসবটা বিশেষ করে এটা একটা সার্বজনীন উৎসব, তাহলে সেই উৎসবে আসলে কে করলো অংশগ্রহণ, কে করলো না, বা মুসলিম বলে আমার করা হবে না, হিন্দু সম্প্রদায় বলে করবে, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তিনি কি করতেন? মানতেন না। এবং দেখো তার যে উল্লেখযোগ্য রচনা আছে তার লেখাগুলো কিন্তু অত্যন্ত উচ্চমানের। বলা আছে যে 6 সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্য কোষ, তারপরে বলছে স্তদাল থেকে প্রুস্ত, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস। তার মানে কি যে তার যে বইগুলি আছে এই বইগুলি কিন্তু কি যে দেখো একটু অন্যরকম নাম, যে তিনি সেই দেশি বিদেশি সাহিত্যের অনুকরণে অনুবাদ করে তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। যেমন তিনি শেখবের গল্প অনুবাদ করেছেন, সমুদ্রের স্বাদ অনুবাদ করেছেন, রূপান্তর অনুবাদ করেছেন, এগুলো সব বিদেশি ভাষার সাহিত্য ছিল। তো এরকম ওনার জীবনীতে দেখবা যে অনেক বড় লিস্টের তিনি এত এত মনে করো বই লিখেছেন এবং অনেক পুরস্কারও পেয়েছেন। তো তোমাদের এখানে যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো সেই পুরস্কারের কথা এখানে বলা আছে যে বাংলা একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন, 21 পদক পেয়েছেন, এরকম অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। আর 1911 সালের 13 ডিসেম্বর তিনি কি করেছেন? যে পরলোক গমন করেছেন। সেটা তার নিজের বাড়ি ঢাকার নয়াপল্টনে ছিল তার বাসা।
তো সেই নয়াপল্টনে যখন তার 89 বছর বয়স, এই 2011 সালে তার বয়স হয়েছিল 89 বছর। এই 89 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আর ব্রাহ্মণবাড়িয়া তিনি জন্মগ্রহণ করলেও আসলে তার পৈতৃক নিবাস ছিল হলো নোয়াখালীর চাটখিল উপজেলায়। আর ওনার গ্রামের নাম ছিল হলো গোপাইরবাগ। তো মানুষ তো ওই যে দেখা যায় যে আমার পৈতৃক নিবাস এক জায়গায়, বাট আমার বাবার কর্মস্থলের জন্য তিনি বিভিন্ন জায়গায় হয়তো বা চাকরি করেছেন, যাদের সরকারি চাকরি তাদের বদলি, এগুলো বিভিন্ন কারণে দেখা যায় যে জন্মগ্রহণটা আসলে অন্য শহরে বা অন্য জায়গায় হয়ে থাকে। এবং কবি সাহিত্যিকদের জীবনী পড়লে দেখা যায় যে অনেকেই কি মাতুলালয়ে জন্মগ্রহণ করেছেন, মানে কি মামার বাড়িতে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও ওনার পৈতৃক নিবাস ছিল তোমার সেই নোয়াখালীর চাটখিলে। লেখকের বুঝিনি। তোমার কথা বোঝা যায় না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আগে আমার কথা লেখকের নাম কি? আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমার বলা শেষ হয়ে গেলে তখন আমাকে জিজ্ঞাসা করো। আর তোমার ওখানে নেটের প্রবলেম, মানে লেখকের নামটা একবার বলে দাও। বুঝি নাই। লেখকের নামটা কি? কবির চৌধুরী। কবির চৌধুরী। তাহলে আমরা মোটামুটি কি করলাম যে এই কবির চৌধুরীর যে জীবনী আছে, আসলে অনেক অনেক বিষয়, একজন মানুষের জীবনধারা, যারা এরকম বিশিষ্ট ব্যক্তি, যারা কবি, প্রাবন্ধিক, শিল্পী কিংবা সমাজের এরকম প্রথিত যশা মানুষ, তাদের সম্পর্কে আসলে বলতে গেলে দুই চার কথা, এরকম কথা আসলে বলে শেষ করা যায় না। তো আমাদেরকে কি করতে হবে, মোটামুটি তোমাদের এই এজে যতটুকু জানা দরকার বা তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য যে যে তথ্যগুলি প্রয়োজন, সেই তথ্যগুলি আমি বলে দিয়েছি। তার অতিরিক্ত কিছু কিছু বিষয় আমি তোমাদের সামনে কি করেছি বলেছি। আর তাকে জাতীয় অধ্যাপকের সম্মাননা দেওয়া হয়েছিল 1998 সালে। 1998 সালে তাকে জাতীয় অধ্যাপকের উপাধিতে ভূষিত করা হয়। আর দেখো আমরা পহেলা বৈশাখ আসলে কেন করব, বা পহেলা বৈশাখ করার পরে আমরা এখান থেকে কি শিখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত এখান থেকে কি, যে কবির চৌধুরী সম্পর্কে আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, তাই না, যে তার জীবনী সম্পর্কে আমরা আলোকপাত করতে পারবো। এরপরে বলা আছে যে যে ধর্ম নিরপেক্ষ চেতনা, এই ধর্ম নিরপেক্ষ চেতনায় যে নববর্ষ পালন করা, এই নববর্ষ উদযাপনের যে তাৎপর্য, সেটা সম্পর্কে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি করতে পারবে, এই নববর্ষ উৎসব পালন করতে পারবে। যে আমি মুসলিম বলে আমি একজন হিন্দুর কে সবসময় অবজ্ঞা অবহেলা, তার ধর্মকে ছোট করে দেখা, কিংবা একটা খ্রিস্ট ধর্মের প্রতি আমার একটা বিরূপ মনোভাব, আসলে এগুলো থেকে কি করতে পারবো, এই কবির চৌধুরী এই প্রবন্ধে এই বিষয়টা আলোকপাত করেছেন। এর মধ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সেই সম্পর্কে আমরা আলোকপাত করতে পারবো। তারপরে বলছে যে বাংলা নববর্ষের যে ইতিহাস, যে বাংলা নববর্ষ আমরা এখন দেখছি যে বিশেষ করে শহর কেন্দ্রিক হয়ে গেছে। শহরের মানুষেরা এই উৎসবকে সামনে রেখে তাদের যে একটা, গত ক্লাসেও আমি বলেছিলাম যে উচ্চবিত্ত মধ্যবিত্তের যে একটা বুর্জোয়া বিলাসিতার যে একটা বিষয়, এইটা আমরা কি করছি ইদানিং আমাদের চোখে পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে নববর্ষের যে তাৎপর্য, সেই তাৎপর্যটা আস্তে আস্তে যেন আমাদের এই হাল ফ্যাশনের জায়গায় সেটা হারিয়ে যাচ্ছে। তো সেই ইতিহাস, নববর্ষের ইতিহাস সম্পর্কে আমরা আলোকপাত করতে পারবো বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। তারপরে বলা আছে যে পহেলা বৈশাখে যে কি হয়, বিচিত্র অনুষ্ঠান হয়। যে গ্রামে গঞ্জে একরকম অনুষ্ঠান হয়, একরকম খাবার দাবারের আয়োজন করা হয়, আবার শহর কেন্দ্রিক আরেক রকমের হয়। তাহলে এই যে অনুষ্ঠানগুলি, এই অনুষ্ঠানগুলি সম্পর্কে আমরা কি করতে পারবো, আলোকপাত করতে পারবো। তো তাহলে আমরা পয়লা বৈশাখ করার পরে কি কি পাবো, যে কবির চৌধুরী সম্পর্কে আমরা মানে তার জীবনী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। ধর্ম নিরপেক্ষ চেতনায় যে নববর্ষের যে একটা তাৎপর্য আছে, সেটা আমরা উপলব্ধি করতে পারবো, কিংবা সেটা অন্যের সামনে তুলে ধরতে পারবো। তারপরে বলা আছে যে নববর্ষের যে
মানে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কেও আমরা আলোকপাত করতে পারবো। এবং সর্বোপরি পয়লা বৈশাখ উপলক্ষে যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে, বিচিত্র অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি সম্পর্কেও আমরা কি করতে পারবো, জানতে পারবো এবং সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। দেখো তাহলে তোমরা সবাই পড়া ধরো যে এখানে শুরুতেই প্রবন্ধে কি বলা আছে, বলা আছে যে প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের কথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, আলাদা আছে। যে দেখা যাচ্ছে যে আমরা কি করি, পয়লা বৈশাখকে কেন্দ্র করে নববর্ষ পালন করি, বাংলা নববর্ষ। আবার যারা পাশ্চাত্য সভ্যতায় বাস করে তারা কোনটাকে প্রায়োরিটি দেয়, তারা হলো জানুয়ারির প্রথম দিন, যে ফার্স্ট জানুয়ারি যেটা, তারা ইংরেজি নববর্ষকে প্রায়োরিটি দেয়। কিন্তু নববর্ষ তো সবার কাছেই নববর্ষ, তাই না? সেটা ইংরেজি হোক আর বাংলা হোক। তাহলে সেটা বিশেষ করে ইংরেজি নববর্ষকে যারা মনে করে ইংরেজ সভ্যতায় বেশি করে ওটাকে প্রায়োরিটি দেওয়া হয়, এবং গ্রামীণ কেন্দ্রিক, তারপরে শহর কেন্দ্রিক, কিংবা মানুষের অর্থনৈতিক কি যে মানে সচ্ছলতার উপরেও এই নববর্ষ উৎসব উদযাপন পালনের যে মাত্রা, যে বৈচিত্র্যতা, এটা কিন্তু ভিন্ন রূপ, ভিন্ন আকার ধারণ করে। তো সেই জন্য এখানে বলছে যে এটা রীতি, প্রকৃতি বা পদ্ধতি এগুলার মধ্যে তারতম্য আছে। বলছে তবু সর্বক্ষেত্রে একটা মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ একক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি, তাই না? তাহলে আমরা সে যে অবস্থাতেই করুক না কেন, যার যেরকম অ্যাবিলিটি আছে সেটাতেই নববর্ষ পালন করুক, উৎসবগুলি ভিন্ন হোক, পোশাক আশাকের বৈচিত্র্যতা থাক, খাবার দাবারের বৈচিত্র্যতা থাক, কিন্তু এক জায়গায় কি আছে, মৌলিক ঐক্য মানে কি একতা আছে। কি একতা, যে পুরাতনকে পিছনে ফেলে, মুছে ফেলে আমাদের যেন কি হচ্ছে, নতুন করে একটা বছর শুরু হচ্ছে। পিছনের যত দুঃখ গ্লানি আছে, যত কষ্ট হতাশা আছে, যত না পাওয়ার বেদনা আছে, এগুলি সবগুলো মুছে ফেলে আমরা একটা নতুন দিনকে কি করছি, আহ্বান জানাচ্ছি। একটা নতুন দিনের পুনরায় জন্ম হচ্ছে, একটা নতুন বছরে আমরা পদার্পণ করছি। আমরা সব সময় চিন্তা করছি যে একটা কি পুরনো দিনের সূর্য ডুবে গিয়ে যখন একটা নতুন বছরের নতুন সূর্য উঠবে, সেই সূর্যের কি আলোয় আমরা নিজেকে কি করব, যে ধুয়ে মুছে আমার প্রকৃতি, আমার নতুন বছর, নতুন দিন সবকিছু সুন্দর, সজীব এবং সজীব হয়ে উঠবে। আমার মনের যত কপটতা আছে, যত না পাওয়ার বেদনা আছে, সবকিছু আমরা সেই সব জীর্ণতাকে মুছে ফেলে আবার নতুন করে নতুন বছরের নতুন সজীবতায় আমরা জীবন শুরু করি। এবং সেই আনন্দটা আমাদের মনের মধ্যে কি করে, যে একটা নতুন করে নতুন ভাবে সেই অনুভূতিটা আমরা কি করি, ফিল করি। তো এখানে কিন্তু আমাদের কবির চৌধুরী ওটাই বলেছেন যে যাই হোক না কেন এক জায়গায় মিল আছে, সেটা হলো সবকিছুকে মুছে ফেলে সামনে নতুনের দিকে এবং নতুন আনন্দে নিজেকে, নতুন বছরে নিজের জীবনকে নতুন করে উপলব্ধি করা, শুরু করা। এখানে দেখো টেনিসনের কথা বলা আছে, ইনি হলো ব্রিটিশ কবি। তাহলে ইনি হলো গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কবি। বলা হয় যে সেই রানী ভিক্টোরিয়ার সময়ে ইনি একজন সেই রকম মনে করে যে সাহিত্য অঙ্গনে একজন শক্তিমান কবি ছিলেন এবং দুর্দান্ত কবি ছিলেন। তো সেই টেনিসনের যে কবিতা বলছে, যে সেই কবিতায় এখানে কি করেছেন কবি, তুলে ধরেছেন। তিনি বলেছেন, রিং আউট দ্য ওল্ড ওল্ড রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস ক্র্যাকস দ্য স্নো। বলছে the year is going, let him go, ring out the false, ring in the true। তার মানে কি, যে এখানে কবিতার লাইনগুলো আসলে যদি আমরা বঙ্গানুবাদ করি তাহলে সেটা কি হবে, কাটা কাটা হবে, আমাদের মানে একটু অন্যরকম লাগবে। যেমন বলছে পুরনো বাজার নতুনের মধ্য রিং, তারপরে বলছে যে বছর যাচ্ছে তাকে যেতে দিন, তারপরে বলছে যে পুরাতনের অস্তিত্বকে কি করে, তারপরে বলছে যে রিং সুখী ঘন্টা তুষার জুড়ে, বলছে যে মিথ্যা রিং সত্য মধ্যে
ঋণ। এই কবিতাগুলার কিন্তু একদম মানে যেটা বঙ্গানুবাদটা এরকম, কিন্তু আসলে এই কবিতাটার মূল কথা ওইটাই যে নিচে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে পুরাতন যাচ্ছে চলে যাক, মানে কি সেই বেল বাজানোর কথা বলা হয়েছে, ঘন্টা বাজানোর কথা বলা হয়েছে এখানে, যে পুরাতনের ঘন্টা কি করো বাজাও, পুরাতনকে বাজায় বিদায় করে দাও এবং নতুন ঘন্টাকে আবার কি করো সেখানে রিং বাজায় আবার নতুনকে সবাই অভ্যর্থনা জানাও এবং গ্রহণ করো। বছর যাচ্ছে তাকে যেতে দাও এবং যে সুখের ঋণটা যে সেই তুষার, এখানে ওই যে ক্রাক্স দা স্নো বলা হচ্ছে যে সেই সুখী যে ঋণটা নতুন সেই তুষার জুড়ে সেই সত্য মিথ্যা মানে মিথ্যাকে সব বিদায় জানায়, আবার সত্যকে নতুন করে কি করো যে বরণ করো। তো এখানে এই কবিতার ভাবধারাটা আসলে সেই 1 জানুয়ারি যেটা হ্যাপি নিউ ইয়ার বলা হয়, সেই নিউ ইয়ারের মূল ভাবটা এই টেনিসনের কবিতার মধ্যে মনে করো যে প্রকাশিত হয়েছে। এবং ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি, দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এসো হে বৈশাখ এসো হে, সবসময় আমরা যে গানটা কি করি বৈশাখের মানে সময় বেশি বাজানো হয়, যে সব মনে করো মুমূর্ষরে, মানে মুমূর্ষ বলতে এখানে পুরাতন জরাজীর্ণতার কথা বলা হয়েছে, যে সবকিছু কি করে দাও, সব অস্তিত্বকে মানে উড়ায়ে মুছে ফেলে বছরের যত আবর্জনা আছে সবকিছু দূর করে দিয়ে সজীব প্রকৃতি দান করো। এই তারপরে এখানে বলছে তাপস নিঃশ্বাস বায়ে, তার মানে কি সেই রুদ্র ঝড়ের কথা বলা হয়েছে, যে গ্রীষ্মের যে দাবদাহ এবং সেই কাল বৈশাখী ঝড়ের যে একটা রুদ্র মূর্তি, সেই রুদ্র মূর্তির যে ঝড় এসে সব পুরাতন কে কি করে দিক মুছে দিক, এবং বছরের যত পুরাতন আবর্জনা মানে দুঃখ গ্লানি কষ্ট মানুষের জীবনে যত হতাশা আছে যত না পাওয়া আছে সবকিছু পিছনে ফেলে প্রকৃতিকে সজীব করে আমরা আবার কি করি সেই দিনগুলো আমাদের গ্লানিগুলো আমাদের জীবন থেকে মুছে যাক, এবং নতুন বছরের যে সূর্য সেই সূর্যের যে তাপ, এই যে এখানে বলছে অগ্নি স্নানে সূচি হোক ধরা, তো সেই আগুনে পোড়ালে কি হয় সোনা খাঁটি হয়ে যায়, তাই না? সোনার মধ্যে যত গলদ থাকে সবকিছু বের হয়ে একদম সোনা খাঁটি সোনাতে পরিপূর্ণ হয়। তো সেই অগ্নি স্নানে তিনি কি করতে বলছেন, যে সূর্যের আলোয় এই ধরাকে তিনি সুচিতা লাভ করতে বলেছেন, পবিত্রতা লাভ করতে বলেছেন, যে পিছনের যা কিছু ছিল সবকিছু মুছে ফেলে আমরা কি করব একটা নতুন দিনের নতুন প্রত্যাশা নিয়ে একটা নতুন বছর শুরু করব। এই নিচের যে কবিতা বা গানের যে লাইন, এই কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন তার গানের মধ্য দিয়ে। তাহলে এখানে টেনিসন এবং রবীন্দ্রনাথের কবিতা পরপর দুবার উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, যে আসলে নববর্ষের ঐক্য একতা, নববর্ষের যে কি যে মূল থিম সেটা আসলে একই, হই না আমরা বাঙালি এবং হোক না তারা পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের লোক, তারা তাদের মতো করে পালন করে আমরা আমাদের মতো করে পালন করি, কিন্তু সবার কি যে নববর্ষের আসলে উদ্দেশ্য একই। এরপরে দেখো পরের যে লাইনগুলি আছে এখানে বলা আছে, তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলেছেন 1 জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন 1 বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রে একই, তার মানে কি যে মূল একই, কেন্দ্র একই, যে ওই 1 বৈশাখ। বলছে 1 বৈশাখ বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব, এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। তার মানে কি 1 বৈশাখ কিন্তু আজকের নয়, যা আজকে আমরা সবাই ফ্যাশন সচেতন হয়ে উঠেছি, আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে বলেই যে আমরা নববর্ষ বা যে কোনো একটা মনে করো যে অছিলায় নিজেরা একটু একটা ভালো খাবার, একটা ভালো কাপড় বা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করা বা কিছু সময় আনন্দ ঘন মুহূর্ত কাটানো, আসলে বিষয়টা তা নয়। এখানে বলেছেন যে 1 বৈশাখ আসলে কি ছিল, সেই প্রাচীন সুপ্রাচীন কাল থেকেই কি ছিল, এটার চল ছিল এবং এটা জাতীয় উৎসব বাঙালির বলা হয়েছে। তো বলছে যে অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, স্বাভাবিক,
যে সময়ের বিবর্তনে মানুষের জীবনধারার যেরকম পরিবর্তন হয়েছে, মানুষের কি যে শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়ে নিয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে, তাহলে উৎসবের গতি প্রকৃতিও পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তো বলছে বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে, যে এক এক সময় যে ভাষা কি পরিবর্তনশীল। আমরা বাংলা ভাষার ক্ষেত্রে দেখেছি যে এখন থেকে 500 বছর আগে বাংলা ভাষার আজকের রূপ ছিল না, আবার এখন থেকে 500 বছর বা 100 বছর 200 বছর পরেও বাংলা এরকম থাকবে না। তো সবকিছুর পট পরিবর্তনের সাথে সাথে উৎসবের চেহারা বা উৎসবের ধরন পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক। বলছে সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল, এর কথা ভাবা অসঙ্গত নয়। তার মানে কি যে অতীতকালে এই নববর্ষটা কিসের সঙ্গে যোগাযোগ ছিল? কৃষির সঙ্গে। কারণ বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ, এবং গ্রামেই মনে করো যে শতকরা 80% লোক যদি গ্রামে থাকে এবং তারা যে ফসল ফলায়, সেই ফসল, নতুন ফসল যখন ঘরে তোলে, সেটা যেন তাদের একটা আনন্দের সময়। তো এই যে শীত আমাদের শুরু হয়েছে, তাহলে শীতের যে এই রুক্ষতা, শুষ্কতা, পাতা ঝরা, মানে কি যে শীত ঋতুটা প্রকৃতিকে কি করে দেয়, একটু ঊষর করে দিয়ে যায়, যেন কেমন একটা সবকিছু রুক্ষ। তো সেই রুক্ষতার পরে কি আসে? বসন্ত আসে, প্রকৃতিতে সজীবতা আসে। তাহলে এই নববর্ষটাও কি করা হয়? তারপরে দেখা যায় যে গ্রীষ্মকালে সেই প্রকৃতি এত দাবদাহ, সেই ঘূর্ণিঝড়, কাল বৈশাখী, ওষ্ঠাগত গরম, ফলমূল পাকা, প্রকৃতির সাথে সাথে কি হয় যে মানুষের সেই বিশেষ করে যারা কৃষির সাথে সম্পর্কিত, যারা গ্রামে বাস করে, তাদের সবকিছু কিন্তু প্রকৃতির উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। তো আমরা দেখেছি যে এরকম সেই পাতা ঝরা নির্জীবতার পরে যখন বসন্ত আসে বা যে হেমন্ত কাল শুরু হয়, বা সেই তাদের জীবনে যে একটা ফসল তোলার পরে যে একটা আনন্দ ঘন যে একটা মনে করো যে পরিবেশ, যেমন তারা কি করে নবান্ন উৎসব করে, তাহলে এগুলোর পরে তারা এই কি করতো? নববর্ষ পালন করতো। যে নববর্ষ পালনের সময় দেখা গিয়েছে যে সেই পান্তা বলো, কিংবা পান্তার সঙ্গে যে আলু ভর্তা। তো গ্রামের মানুষেরা তো সারাদিনই পান্তা খায়, তাই না? যে তারা দেখা যায় যে মোটা ভাত মোটা কাপড়ের লোক, কিন্তু এখন আমরা শহরের লোকেরা কি করি যে একদিন একটু মানে ওটা মানে আমার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা একটু একদিন পান্তা খেয়ে কি করি, দেখাই যে না আমরাও এই নববর্ষটা আমাদের অন্তরে লালন করি। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে সেই গ্রীষ্মের শুরুতে, বৈশাখের শুরুতেই সেই প্রথম দিন নববর্ষ পালন করা হয়। বিভিন্ন ধরনের খাবারের আয়োজন, কিংবা দেখা যাচ্ছে যে মেলার আয়োজন, কিংবা কোনো র্যালি করা হলো, এরকম গ্রামীণ পটভূমিতে যেগুলো হয়ে থাকে। এরপরে বলেছে যে এ সময় গ্রাম নগর নির্বিশেষে, বলছে যে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে উৎসাহে জন্মিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা, প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ একটু আলাদা বা স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। তার মানে কি যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে যাবে, বা একটা আলাদা একটা মনে করো যে হয়তো সারা বছর তাদের যে ক্লান্তি ছিল, বা সেই সারা বছরের যে একটা তাদের মনে করো যে মানে মনের মধ্যে মানুষ যে একটু রিল্যাক্স করার যে একটা সময়, তো নববর্ষতে তারা সেটাই করতো, যে একটু অপরের বাড়িতে যাচ্ছে, হয়তো একটু শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, তারপরে কোনো খেলাধুলার আয়োজন, আনন্দ উৎসব, মেলা, এই ধরনের বিষয়গুলোই কিন্তু হয়ে আসছে। বলছে যে 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। তার মানে কি যে 350 বছর আগেও এই বাংলা নববর্ষের কথা আইনি আকবরী গ্রন্থে কিন্তু উল্লেখ ছিল। তিনি বলেছেন যে তখন ওটাকে নওরোজ বলা হইতো। নওরোজ মানে কি? তিনি এই নববর্ষকে নওরোজ বলে উল্লেখ করেছেন যে এটা একটা নতুন দিন, মানুষের একটা আনন্দের বার্তা নিয়ে আসে এই দিন। তো বলছে অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে
বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। যে শুধুমাত্র এই আইনি আকবরী গ্রন্থে যে নওরোজের কথা উল্লেখ ছিল তা নয়, তারও আরো অনেক আগে থেকে এই বাংলা নববর্ষটা কি করা হতো, যে এই বাংলার মানুষ পালন করে আসছে। তো ঠিক আছে, আজকে আমাদের সময় তো প্রায় শেষ। আমি যতটুকু করলাম, তোমরা একদম লেখক পরিচিতি থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো আয়ত্ত করবে, বুঝবে, এবং পরবর্তী ক্লাসে আমি পরের অংশ দিয়ে একদম তোমাদের এই প্রবন্ধটা শেষ করে দিব। এবার বলো, কারো কিছু বলার আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, গুড বাই এভরিবডি, সবাই ভালো থাকবে। ম্যাম আসসালামু ম্যাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।